আজকে আরো একটা বড়সড় হারভেস্টিং এর ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওর একদম শেষে প্রত্যেকটা গাছের বেসিক মাটি আমরা কিভাবে রেডি করি, পাশাপাশি সেই মাটিগুলো আমরা কই থেকে সংগ্রহ করি, প্রত্যেকটা ডিটেলস ভিডিও আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিব, যাতে আপনারা ওই ভিডিও থেকে মাটি প্রসেসের সঠিক নিয়মটা জানতে পারেন, পাশাপাশি নিজেরাও একইভাবে মাটি রেডি করে গাছ লাগাতে পারেন। আমাদের বাসায় প্রায় মাঝে মধ্যে এই লাউ শাকটা খাওয়া হয়, পাশাপাশি এই লাউ তো মাল্টিপল ডিশে ইউজ করা হয়। এই কারণে আমরা আমাদের বাগানে 2 প্রজাতির লাউ লাগিয়েছি, লাউয়ে যাতে কোনো প্রকার পোকামাকড়ে আক্রমণ না করতে পারে, এই কারণে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা লাউকেই ঢেকে রাখি। আমার ওই ঝুড়িটা লাউ শাকের জন্য ছোট হয়ে যাচ্ছিল, এই কারণে আরো একটা বড় সড়ো ঝুড়ি নিয়ে নিয়েছি লাউয়ের পাতা হারভেস্ট করার জন্য। এই লাউয়ের পাতাগুলো আম্মু ছোট ছোট পিসে কেটে সেটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। আবার এই লাউ দিয়ে কিন্তু অনেক ধরনের মাছও চচ্চড়ি করে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাজি করা শাকটা আমার বেশি ফেভারিট। এই লাউ গাছগুলা কিন্তু বীজ সংগ্রহ করে বানানো, বিভিন্ন সার ওষুধের দোকানেই কিন্তু লাউয়ের বীজ কিনতে পাওয়া যায়। আমরা কিন্তু সেখান থেকে এই বীজগুলা সংগ্রহ করেছিলাম। এখন আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে যদি বাছাই বাজার নাও করা হয়, আমরা আমাদের বাগান থেকে টুকটাক যেই সব শাকসবজি সংগ্রহ করে থাকি ওইগুলো খেয়ে আলহামদুলিল্লাহ দিন পার করা যায়। এটা আসলে অন্যরকমের একটা শান্তি। যখন আপনারা ধীরে ধীরে নিজেদের কিচেন গার্ডেন শুরু করবেন, ঠিক তখনই কিন্তু এটার আসল শান্তিটা বুঝতে পারবেন। পাশাপাশি একদম ফরমালিন কেমিক্যাল মুক্ত সবজি যদি বাসায় খাওয়া যায়, তাহলে কিন্তু সেটা শরীরের জন্য অনেক বেশি উপকারী। এই টমেটো গাছের চারা করা কিন্তু অনেক বেশি ইজি। এর আগে একটা ভিডিওতে আমি প্রসেসটা শেয়ার করেছিলাম কিভাবে টমেটোর একদম বীজ থেকে চারা বানানো যায়। পাশাপাশি এই টমেটোর চারাগুলো আপনারা কই থেকে সংগ্রহ করতে পারবেন, চারাগুলো সংগ্রহ করে অথবা তৈরি করে আপনারা সঠিকভাবে মাটি রেডি করে যদি এই টমেটোর গাছটা লাগিয়ে ফেলতে পারেন, তাহলেই কিন্তু অনেক সুন্দর সুন্দর টমেটো পাবেন। আর এই গাছের সার হিসেবে সব অর্গানিক সারই দিতে পারেন, সবজি পচা পানি, কলার খোসার পানি, চাল ডাল ধোয়া পানি, পাশাপাশি সরিষার খোল ভেজানো পানি। এই বেসিক অর্গানিক সারগুলো ব্যবহার করেই কিন্তু অনেক ভালো ফলন পাওয়া যায়। আমাদের বেশিরভাগ বিটরুটই কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, কিন্তু এগুলো স্টোর করে রাখার আসলে আমাদের ফ্রিজে এনাফ জায়গা নাই, এই কারণে আর সবগুলো বিটরুট একবারে তুলিনি। প্রত্যেক দিনই প্রয়োজন মতো বিটরুট তুলে খাওয়া হয়। এই লেটুস পাতার কথা আর কি বলবো, বস্তা বস্তা ভরে সংগ্রহ করার পরেও এই পাতা শেষ হচ্ছে না। কিন্তু এই পাতা কিন্তু আমরা একদমই ফেলি না, সব পাতাই আমাদের কিন্তু খাওয়াই হয়। পাতাগুলো দিয়ে আমরা সালাদ বানাই, জুস তৈরি করি। জুস, সালাদ সবকিছুর রেসিপি কিন্তু এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। দেখেন চন্দ্রমল্লিকার ফুলগুলো আমরা নিয়মিত ছেটে দিই দেখে গাছে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কড়ি হয় আর আরো ফুল হয়। এই কারণে আল্লাহর রহমতে অফ সিজনেও আমার বাগানে কিন্তু চন্দ্রমল্লিকা ফুলটা আছে। ফুলগুলা যতই তুলতেছি আল্লাহর রহমতে কম বেশি করে এখন কড়ি আসতেছে। এই ডায়ান্থাস ফুলটা আমি নতুন নিয়েছি, এটারও কিন্তু একই অবস্থা। এই ফুলটা কিন্তু গরমের সময় বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে। নেক্সট এই ফুলের যত্ন নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানাবো। লেটুস পাতার ক্রাউন বের হয়ে যাওয়ার পরে যে লম্বা ডালটা বের হয়, তার পাশে যে ছোট পাতাগুলো থাকে এগুলা কিন্তু একটু শক্ত হয়, তাই খেতেও কিন্তু তিতা হতে পারে। আপনারা এগুলো শরবতে ইউজ করতে পারেন। বিটরুটটা কাটার পরে এই লাল টকটকা কালারটা আমার অনেক বেশি ভালো লাগে। আমাদের বাগানে কিন্তু গরমের টাইমেও নন স্টপ 2-1টা করে সানফ্লাওয়ার হতেই আছে। আলহামদুলিল্লাহ এই ফুলগুলো এত দ্রুত গ্রো করে, আর আমার এটা অনেক 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 বেশি পছন্দের একটা ফুল। ফুলটা তুলে ফেললাম কারণ ওই পাত্রে আরো অনেকগুলো বীজ লাগিয়ে সেখান থেকে আরো চারা করব। 2-1টা পার্পেল আর ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা গাছেও কিন্তু চন্দ্রমল্লিকা আছে। পাশাপাশি আমরা যেই গাছগুলো একটু দেরিতে লাগিয়েছিলাম ওই গাছে এখনো ফুল আছে। এই রজনীগন্ধা ফুল আমার খুবই পছন্দের ফুলের মধ্যে একটা। স্পেশালি এটা তুলে নিয়ে ঘরে নিয়ে রাখলে রাতে এটার অনেক ভালো একটা স্মেল আসে। এই গোলাপগুলো আমি কেটে ফেলতেছি, এগুলোকে কেটে কিন্তু আমি ফেলে দিব না, পানিতে ভিজিয়ে রাখবো বাসায় নিয়ে যেয়ে। পাশাপাশি এই গাছে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ফুল হবে আল্লাহ দিলে। আবারও একটা বড় সড়ো সুন্দর কালারফুল ঝুড়ি সাজিয়ে ফেললাম। আলহামদুলিল্লাহ রেগুলার আমার এমন কালারফুল ঝুড়ি সাজাতে অনেক বেশি ভালো লাগে। এখন আসি এমন সুন্দর সুন্দর ফসল পেতে কি কি কষ্ট করতে হয়। একটা খুবই কমন প্রশ্ন যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্টে কম বেশি পাই, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা গাছ এত সুন্দর হেলদি কিভাবে হয়। গাছগুলোর পিছনে আসলে সিক্রেটটা কি? মেইন সিক্রেট কিন্তু গাছের মাটি। আমরা আমাদের গাছের মাটিগুলো সব নিজ হাতে রেডি করি, আর আমাদের মেইন টার্গেট থাকে গোয়াল ঘরের আশেপাশের মাটিটা নেওয়া, অর্থাৎ যেইখানে গরুর গোবরটা পচে সার হয় ওটাই বেসিক্যালি জৈব সার হিসেবে কাজ করে। সেই মাটিগুলোকে কালেক্ট করে করে আমরা শুকিয়ে চেলে ফেলি। আর এটার ফুল প্রসেস কিন্তু এর আগেও আমি একটা ভিডিওতে শেয়ার করেছি। এই বালি চালার চালনটা দিয়েই আমরা আমাদের সব মাটি প্রসেস করে থাকি। অনেকেই আপনারা আবার আমার কাছে এটাও জিজ্ঞাসা করেন এই মাটিগুলো আমরা কই থেকে সংগ্রহ করি, এত মাটি আমরা কই থেকে পাই। আমরা কখনো
কখনো এগুলোকে একখান থেকে সংগ্রহ করি না। যখনই আম্মু কোনো গরুর ফার্ম দেখে তার আশেপাশে খোঁজ লাগিয়ে যার ফার্ম তার থেকে এই মাটিগুলো চেয়ে আনে। আর আমাদের ছোট্ট এই শহরে সবাই খুব কাছের, তাই আলহামদুলিল্লাহ কেউ না করে না। আমার ভাইয়া আর কাকুরা আছে, তারাও অনেক হেল্প করে আম্মুকে। কিছুদিন ধরে আপনারা আবারও মাটি তৈরির একটা ফুল ভিডিও চাচ্ছিলেন, তাই আজকে আবার ভিডিওটা শেয়ার করলাম। এই মাটিগুলা কিন্তু গরুর ফার্মের পিছন থেকে সংগ্রহ করা, যেখানে সাধারণত গরুর গোবর ফেলা হয় আর সেই গোবর পচে যে জৈব সারটা তৈরি হয়, এইটা কিন্তু প্রত্যেকটা গাছের গ্রোথের জন্য অনেক বেশি ভালো। মাটি সংগ্রহ করে আনার পর প্রাথমিক পর্যায়ে আমরা মাটিটা রোদে শুকাতে দিছি। এই মাটিগুলো সংগ্রহ করতে গিয়ে একদম ঘাম ছুটে যায়। মাটিগুলোকে কমপক্ষে 4-5 দিন রোদে শুকাতে হবে, যাতে মাটিটা খুব ইজিলি চালা যায়। এই মাটিটা চালতে আসলে অনেক বেশি কষ্ট হয়। গ্লাভস পরার পরেও অনেক সময় গ্লাভস ছিদ্র হয়ে যায়, তাই গ্লাভস পরার পরেও শক্ত যেই প্যাকেটগুলো থাকে আটা ময়দা অথবা চাউলের যে কোনো প্যাকেট আম্মু হাতে পেঁচিয়ে নেয়। এখানে আম্মু মাটিগুলো চালতেছে আর আমি চালনি ধরে রাখছি। কিছু মাটি আমরা ছাদে শুকাতে দিছিলাম, সেগুলো একদম ছাদ ধরে গেছে। মাটি চালার কাজটা বেশিরভাগ টাইম আম্মু আর তানজিনা হুপ্পি করে। আমি বাসায় আসলে টুকটাক হেল্প করি। গাছ লাগানোর ক্ষেত্রে মাটি সংগ্রহ আর এই মাটি চালাটা সব থেকে বেশি ডিফিকাল্ট পার্ট। এই কাজটা একবার করা হয়ে গেলে গাছ লাগানো অনেক বেশি ইজি হয়ে যায়। অনেকেই আছে দলা দলা মাটি দিয়ে একদম গাছ লাগিয়ে ফেলে। এই কাজটা কিন্তু ভুলেও করা যাবে না, তাহলে কিন্তু গাছ বাঁচবে না। এই মাটি চালাও অনেক বেশি সময়ের ব্যাপার। আমি আম্মুকে ছাতা ধরে রাখছি, তারপরেও রোদে একদম পুড়ে যাচ্ছিলাম আমরা। এই কারণে এই কাজটা শীতের সময় করাই ভালো। কিন্তু আমাদের মাটি শেষ হয়ে গেছিল, প্লাস আমাদের অনেকগুলা গাছ এখনো লাগানো বাকি ছিল, তাই এই রোদের মধ্যে মাটি চালা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন ছিল না। আমি যখনই মাটি চালার ভিডিও পোস্ট করি, আপনারা অনেকেই আমার কাছে মাটি কিনতে চান, কিন্তু এই মাটিগুলো আসলে আমাদের কাছে প্রাইসলেস। অনেক কষ্ট করে এগুলো সন্ধান করে তারপরে এইভাবে রোদে পুড়ে চেলে স্কিনের একদম 12টা বাজিয়ে গাছের জন্য আমরা মাটি রেডি করে থাকি। কারণ আমাদের প্রত্যেকটা গাছই আমাদের বাচ্চার মতো, তাই ওদের যত্নে আমরা কোনো কমতি রাখি না। আপনারা যেহেতু আমার কাছে বারবার জিজ্ঞাসা করেন আমি মাটিগুলো কিভাবে রেডি করি, এই কারণেই আমি মাটির প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাগান করতে গেলে গাছপালা একদম নিজেদের বাচ্চার মতো কেয়ার করতে হয়, তাহলেই আল্লাহর রহমতে ভালো ফল পাওয়া যায়।